হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। 15 বছর বয়সী এক মেয়ে এবং তার মায়ের এই গল্প আপনি শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন। শুরুতেই কেন এই কথাটা বলছি সেটা আপনি ভিডিওটি শেষ করলেই বুঝতে পারবেন। তো এই সিনেমার গল্পটা যদি আমি ছোট্ট করে একটু হিন্টস দেই, 15 বছর বয়সী এক মেয়ে একদিন হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। মা প্রতিদিন শহরের প্রতিটা গলিতে খুঁজেছেন, কিন্তু কেউ জানে না সে কোথায়, কে তাকে নিয়ে গেল। কেউ বলে ওকে কিডন্যাপ করা হয়েছে, কেউ বলে ও নিজের ইচ্ছেতেই চলে গেছে। কিন্তু একজন আছে যার বিশ্বাস সে এখনো কোথাও বেঁচে আছে, তার মা। যখন ভালোবাসার সীমা ছাড়ায়, তখন সত্যি আর মিথ্যার মাঝের রেখাটা মুছে যায়। এই সিনেমাটি নির্মিত হয়েছে একটি সত্য ঘটনার অবলম্বনে, যে ঘটনা হয়তো আপনাদের অনেককেই ভাবাবে আর হয়তো ভয়ও দেবে নিজের প্রিয়জনকে হারানোর চিন্তায়। তবে এই সিনেমার শেষ পর্যন্ত এমন একটি টুইস্ট আপনার জন্য অপেক্ষা করছে যা আপনি কল্পনা করতে পারবেন না। তো চলুন তাহলে শুরু করি। গল্পটা শুরু হয় এক রাতের আধারে, শহরের কোলাহল থেকে দূরে, শুধু দূরে না বহু দূরে। এক নির্জন রাস্তার পাশে ছিল এক সস্তা জীর্ণ মোটেল। জায়গাটা এমন যেখানে লোক লুকিয়ে থাকতে আসে, হয়তো কোনো অপরাধী, নয়তো অল্প বয়সী প্রেমিক যুগল। কারণ এখানে টাকার বিনিময়ে সব হয়, পরিচয়পত্রের বালাই নেই। রাত তখন গভীর। মোটেলের ম্যানেজার করিডোরে এক তরুণীকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখলেন। দেখে বুঝে গেলেন মেয়েটি এখানে কেন এসেছে। তিনি সতর্কও করলেন, বললেন ঘরে ফিরে যাও। কিন্তু মেয়েটি উল্টো ছুটল তার নির্দিষ্ট কক্ষের দিকে, যেখানে তার প্রেমিক ততক্ষণে ভয় আর উদ্বেগে স্থির হয়ে আছে। এটাই স্পষ্ট, তারা এখানে আনন্দ করতে আসেনি, এখানে এসেছে পালাতে, লুকোতে। তবে লুকোনো গেল না। অল্প সময়ের মধ্যেই মোটেলের নীরবতা ভেঙে গেল পুলিশের সাইরেনের শব্দে। জেট পড়ল, পুলিশ ধরে নিয়ে গেল মেয়েটিকে, যার নাম এরিকা। জানা গেল এরিকা গত 3 দিন ধরে নিখোঁজ ছিল। প্রেমিকের সঙ্গে পালিয়েছিল সে নিজের ইচ্ছাতেই। কিন্তু বিপদ হলো তার বয়স মাত্র 15। আইনত এটা অপরাধ। তাই এরিকার প্রেমিক অ্যান্ড্রোকে গ্রেফতার করা হলো। এক রাত জেলও খাটতে হলো তাকে। ওদিকে গোয়েন্দা রিচার্ড এরিকাকে তার মা ক্যারির কাছে পৌঁছে দিতে গেলেন। যাওয়ার পথে ক্যারিকে কড়া ভাষায় সতর্ক করে দিলেন, আমরা প্রতিবার এভাবে আপনাদের মেয়ের খোঁজে সময় নষ্ট করতে পারি না। নিখোঁজ মেয়ে খোঁজা ছাড়াও আমাদের অনেক কাজ আছে। সত্যি বলতে এমন ঘটনা এটাই প্রথম নয়। গত 1 বছরে এরিকা এই নিয়ে 4 বার ঘর ছেড়ে পালিয়েছিল। এর অর্থ পরিষ্কার, সমস্যাটা তাদের মেয়ের মধ্যেই। কিন্তু ক্যারি কেন তাকে শাসন করেন না? আসলে ক্যারি বোঝাননি এমন নয়, এরিকাকে অ্যান্ড্রোর থেকে দূরে রাখতে ক্যারি সব রকম চেষ্টা করেছেন, কখনো আদর করে, কখনো ভয় দেখিয়ে, কিন্তু কোনো লাভ হয়নি। সব কথায় শেষ হতো তীব্র ঝগড়া আর তর্কে। ক্যারি নিজেও তখন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সদ্য বিচ্ছেদ হয়েছে স্বামীর সঙ্গে, চোখের সামনে দেখেছেন স্বামী অন্য কারোর সঙ্গে সংসার পেতেছেন, আর সেই ধাক্কা তিনি সামলাতে পারেননি। এই কঠিন সময়ে তার সন্তানরাই ছিল একমাত্র অবলম্বন। কিন্তু এরিকার বারবার পালিয়ে যাওয়ার সেই ভরসাতেও চির ধরাতে শুরু করেছিল। তাই তিনি আরো বেশি উদ্বিগ্ন, আরো বেশি নিরাপত্তার প্রবণ হয়ে উঠেছিলেন। আসলে এই সব কিছু ছিল এক মায়ের ভালোবাসা। তিনি চাননি তার মেয়ে এই বয়সে এমন কোনো ভুল করুক যার সাজা তাকে সারা জীবন ভোগ করতে হয়। এরিকা নিজেকে যতই বড় ভাবুক না কেন, সে তো একটা 15 বছরের কিশোরী। ক্যারির ধারণা ছিল অ্যান্ড্রো তার মেয়ের ব্রেন ওয়াশ করছে, ব্ল্যাকমেল করছে, কিন্তু সত্যটা ছিল অন্য। স্কুলে কাউন্সেলিং এর সময় এরিকা নিজেই তার সাইকোলজিস্টকে বলেছিল সেই অ্যান্ড্রোকে জোর করেছিল তাকে নিয়ে যেতে। কেন? কারণ বাড়িতে তার দম বন্ধ হয়ে আসতো। মায়ের মাত্রাতিরিক্ত যত্নকে তার কাছে মনে হতো আঁকড়ে ধরা বা কন্ট্রোল ফ্রিকের বাড়াবাড়ি। তার ব্যক্তিগত পরিসরে বলতে কিছুই অবশিষ্ট ছিল না। সে ভাবতো আমার জীবন আমি কিভাবে বাঁচবো সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু আমার। এরিকার এই ভাবনা ছিল দৃঢ়। পৃথিবীতে শুধুমাত্র অ্যান্ড্রুর সঙ্গেই সে সুখী থাকতে পারত, কারণ সে তাকে বোঝে, সম্মান করে, নিঃস্বার্থভাবে পাশে থাকে। তবে কেন সে তার সঙ্গে থাকবে না? স্কুলের কাউন্সেলিং এ এরিকা বারবার জোর দিয়ে বলতো তার পালানোর সিদ্ধান্ত সম্পূর্ণ তার নিজের, কারো চাপে নয়। বরং তার রাগ ছিল মায়ের উপর, যে কেন তাকে জোর করে বারবার ঘরে ফিরে আনছেন, কেন তাকে তার মতো থাকতে দেওয়া হচ্ছে না। এরিকার চোখে তার মা বাবা, এমনকি তার প্রিয় বন্ধু লিয়ামও ভুল ছিল। যেই তাকে বোঝানোর চেষ্টা করত সেই তার শত্রুতে পরিণত হতো। এটা তার বয়সন্ধির সমস্যা ছিল নাকি দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গির চোটে, তা বোঝা কঠিন। তবে একটা জিনিস স্পষ্ট ছিল, সে কারো কথা শুনবে না। অ্যান্ড্রো ছাড়া আর কেউ তাকে দূরে সরাতে পারবে না।
এরিকার মা কেরির ভাগ্য ভালো ছিল। অ্যান্ড্রুকে তিনি যেমন ভেবেছিলেন সে তেমন ছিল না। ছেলেটা ছিল যথেষ্ট আন্তরিক এবং এরিকাকে সে মন থেকে ভালোবাসতো। হয়তো সেই কারণেই ভুল জেনেও সে বারবার এরিকার কথায় সায় দিচ্ছিল, বিশেষত এরিকার আত্মহত্যার হুমকির কাছে তাকে হার মানতেই হতো। হ্যাঁ, এরিকা তাকে আত্মহত্যার ভয় দিয়েছিল সে তাকে বিয়ে না করলে। তবে শেষমেশ অ্যান্ড্রু পরিস্থিতিটির ভয়াবহতা বুঝতে পারে। ডিটেকটিভ রিচার্ড তাকে বোঝালেন এভাবে বারবার জেলে গেলে তার ভবিষ্যৎ নষ্ট হবে, ভালো চাকরি পাওয়া কঠিন হবে। তাই অ্যান্ড্রু একটি কঠিন ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নিল। যেদিন এরিকা ক্লাস ফাঁকি দিয়ে তার সঙ্গে দেখা করতে এলো সেদিন অ্যান্ড্রু তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলল। অন্তত এরিকা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের দূরত্ব বজায় রাখতেই হবে। স্বাভাবিকভাবে এরিকা এতে খুশি হলো না, খুব হতাশ হয়ে পড়ল। বাড়ি ফিরে আবার তার বাবা ডেভিডের কটু কথা শুনতে হলো। ডেভিডের মতে এরিকার এই সমস্যার জন্য কেরি দায়ী। তার প্রতিপালনে অনেক নিয়ম কানুন আর কড়াকড়ির অভাব ছিল না। ডেভিড নিজের সব রাগ কেরির উপর ঝেড়ে চলে গেলেন, কিন্তু কেরির উদ্বেগ তাতে কমল না। তিনি কাউকে বোঝাতে পারছিলেন না তার মনের ভেতরের ঝড়। টিভিতে নিখোঁজ মেয়েদের খবর দেখলেই তার হাত পা ঠান্ডা হয়ে আসতো, এই ভয়ে না জানি কখন তার মেয়ের নামও সেই তালিকায় যুক্ত হয়ে যায়। তিনি কেবল এরিকাকে রক্ষা করতে চেয়েছিলেন। অবশেষে কেরি আবার এরিকের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন। তাকে বোঝানোর চেষ্টা করলেন তার আসল চিন্তাটা কি, কিন্তু কথা বলার ফাঁকেই জানতে পারলেন অ্যান্ড্রু এরিকার সঙ্গে ব্রেকআপ করেছে। এই কথা শুনে কেরি আক্ষরিক অর্থে আনন্দে প্রায় লাফিয়ে উঠলেন। তিনি এরিকাকে বোঝালেন নিশ্চয়ই অ্যান্ড্রুর উদ্দেশ্য সৎ ছিল না, তাই সে ভয় পেয়ে সম্পর্ক ভেঙে দিয়েছে। সে তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তুমি তার চালাকি ধরতে পারছো না। তোমার মন খারাপ করার কিছু নেই, সঠিক সময়ে তুমি এমন কাউকে পাবে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে এবং তখন সবকিছু সহজভাবে ঘটবে। এত জোর করতে হবে না। এরিকা কথাটা কিভাবে নিল জানা নেই, তবে এরপর থেকে তাদের মা মেয়ের সম্পর্ক ভালো হতে শুরু করলো। এরিকা তার মায়ের সঙ্গে বেশি সময় কাটাতে লাগলো। আগের মতোই ঘরের কাজে সাহায্য করত, ঘন্টার পর ঘন্টা গল্প করত। এমনকি ভাইয়ের সঙ্গেও তার সম্পর্ক উন্নত হলো। বন্ধু লিয়ামের সঙ্গেও বন্ধুত্ব বজায় ছিল, তবে কিছুটা দূরত্বে। কারণ শেষবার লিয়ামি তার বাবাকে জানিয়ে দিয়েছিল যে এরিকা ক্লাস ফাঁকি দিয়ে অ্যান্ড্রুর সঙ্গে দেখা করতে যায়। সেই কারণে এরিকা এখন আর লিয়ামকে মনের কথা বলতে পারত না। ব্যাহত সবকিছু স্বাভাবিক চললেও একদিন এরিকা আবার স্কুল থেকে বাড়ি ফিরল না। প্রথম দেখে কেরি খুব বেশি চিন্তা করলেন না, ভাবলেন এরিকা হয়তো লিয়ামের সঙ্গে আছে। তাছাড়া সে সঙ্গে করে টুথব্রাশ, পোশাক বা ব্যক্তিগত কোনো জিনিস নেয়নি। কিন্তু পরের দিন সকালেও এরিকা না ফেরায় কেরি বুঝলেন কিছু একটা গোলমাল হয়েছে। তিনি ছুটলেন পুলিশের কাছে, কিন্তু ডিটেকটিভ রিচার্ড তার কথায় কান দিলেন না। তার ধারণা এরিকা এবারও অ্যান্ড্রুর সঙ্গে পালিয়েছে এবং কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। কিন্তু কেরির মন সায় দিচ্ছিল না, তার হৃদয় কোনো এক অশুভ আশঙ্কায় কাঁপছিল। কেরি গোয়েন্দাদের চাপ দেওয়ার জন্য নিজেই সব ফর্ম পূরণ করে নিয়ে এসেছিলেন। গত 3 বারের অভিজ্ঞতা থেকে এসব ব্যাপারে তার ভালোই জ্ঞান হয়ে গিয়েছিল। ফলে ডিটেকটিভ রিচার্ডসকে মামলা নিতে হলো এবং পরদিনই তিনি অ্যান্ড্রুর বাড়িতে গেলেন। অ্যান্ড্রু সেদিন বাড়িতে ছিল একা, কিন্তু রিচার্ডের জিজ্ঞাসাবাদের সময় সে ভয়ানক ঘাবড়ে যায়। এরিকার কথা জিজ্ঞেস করায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তোতলাতে শুরু করলো। তার পুরনো অভিজ্ঞতার কারণে এমনটা স্বাভাবিক ছিল। তবে অ্যান্ড্রুর কাছে সেদিন অফিসে থাকার শক্তিশালী প্রমাণ ছিল। মানে যেদিন এরিকা নিখোঁজ হয়েছে সেই একই সময়ে এরিকাকে অপহরণ করতে সে পারে না, কারণ সেই সময় সে অফিসে ছিল। তাছাড়া তাদের তো ব্রেকআপ হয়ে গিয়েছিল, গত কয়েক সপ্তাহ ধরে কোনো কথাও হয়নি। তাহলে সে কেন এমন করবে? ডিটেকটিভ রিচার্ডের কাছে এর কোনো উত্তর ছিল না, কোনো প্রমাণও ছিল না যার জোরে অ্যান্ড্রুকে গ্রেফতার করা যায়। তিনি বুঝলেন ক্যারি ঠিকই বলছেন, এবার ব্যাপারটা সত্যি আলাদা। তিনি পুরো পুলিশ দলকে সতর্ক করলেন এবং জোর কদমে তদন্ত শুরু হলো। কিন্তু দুর্ভাগ্যবশত 3 মাস পেরিয়ে গেলেও এরিকার কোনো খোঁজ মিলল না। তার ফোনের শেষ অবস্থান ছিল সেই গেমিং পার্লার যেখানে সে লিয়ামের সঙ্গে গিয়েছিল। তার মানে সেখান থেকে ফেরার পথেই কিছু একটা ঘটেছিল, কিন্তু সেটা কি? পুলিশের কাছে নানা তথ্য থাকলেও প্রমাণের অভাব ছিল। তার উপর উদ্বেগ আরো বাড়ল যখন পরবর্তী কয়েক মাসের মধ্যে এরিকার বয়সের আরো 3 জন মেয়ে নিখোঁজ হলো। পুলিশের উপর চাপ বাড়তে লাগলো আর নিখোঁজ মেয়েদের বাবা মায়েদের অবস্থা খারাপ হতে লাগলো, যাদের মধ্যে কেরিও ছিলেন। পুলিশ একটি প্রেস কনফারেন্সের আয়োজন করলেন যেখানে কেরির সঙ্গে দেখা হলো আরেক নিখোঁজ মেয়ে অ্যানার মায়ের। এরিকার মতোই অ্যানাও 6 মাস ধরে নিখোঁজ। দুজনেই একে অপরের কষ্ট
কষ্ট বুঝতে পারলেন এবং একে অপরের পাশে দাঁড়ালেন। তারা একটি স্বেচ্ছাসেবী দল গঠন করে এরিকা ও অ্যানার নিখোঁজ হওয়ার পোস্টার শহরের সর্বত্র ছড়িয়ে দিলেন। কেরি নিজে মেয়েদের যাতায়াতের সব জায়গায় গেলেন, বাড়ি বাড়ি কড়া নাড়লেন, স্কুল, হাসপাতাল, ক্যাফে, এমনকি যে মোটেলে এরিকা লুকিয়েছিল সেখানেও গেলেন। কিন্তু কোনো লাভ হলো না, কোনো নতুন তথ্য মিলল না। কেরি জানতেন এসব করে কোনো ফল হবে না, তবুও তিনি বাড়িতে চুপ করে বসে থাকতে পারছিলেন না। এরিকার অপেক্ষায় প্রতিটি দিন তার কাছে যেন শতাব্দীর মতো দীর্ঘ মনে হতো। তিনি অ্যান্ড্রুর বাড়ির বাইরে গিয়ে অপেক্ষা করতে শুরু করলেন, এই আশায় যে কোনো না কোনো সূত্র মিলবে। তার হৃদয় এখনো বলছিল এই ছেলেটাই দায়ী, কিন্তু এত চেষ্টার পরও তিনি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারলেন না। দেখতে দেখতে 2 বছর পার হয়ে গেল। পুলিশ তখনও কোনো খবর পেল না। বাকি নিখোঁজ মেয়েদের ব্যাপারে কিছু তথ্য মিলছিল, এমনকি লেনা বোলিস্কি নামের একজনের মৃতদেহ উদ্ধার হয়েছিল, কিন্তু এরিকা যেন একেবারে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তার কোনো চিহ্ন ছিল না। উল্টো এই সময়ের মধ্যে আরো 2 জনের লাশ মিলল, যাদের একজন ছিল অ্যানা। 2 জনকে নির্মমভাবে নির্যাতন করে মারা হয়েছিল এবং মৃত্যুর কিছুদিন পর শহরের 2টি ভিন্ন স্থানে তাদের দেহ ফেলে দেওয়া হয়। এই একই ধাঁচ দেখে পুলিশের সন্দেহ হলো এটি কি কোনো সিরিয়াল কিলারের কাজ। গোয়েন্দা রিচার্ড বহু চেষ্টা করেও কোনো কুল কিনারা পাচ্ছিলেন না। তার হতাশা ও উদ্বেগের পারদ চলছিল। আরো 1 বছর কেটে গেল। ঠিক তখনই অপ্রত্যাশিতভাবে একটি সূত্র মিলল। যে গেমিং পার্লারে শেষবার এরিকাকে দেখা গিয়েছিল তার ম্যানেজার পুলিশের সঙ্গে দেখা করতে এলেন। তিনি জানালেন এরিকা সেদিন এক ছেলের সঙ্গে এসেছিল এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। তিনি ছেলেটিকে বলতেও শুনেছিলেন সে এরিকাকে জানে মেরে দেবে। প্রথমে পুলিশ ভাবলো ছেলেটি হয়তো অ্যান্ড্রু, কিন্তু ম্যানেজার যখন ছেলেটির বর্ণনা দিলেন তার লিয়ামের বর্ণনার সঙ্গে মিলে গেল। সব সন্দেহ গিয়ে পড়ল লিয়ামের উপর। তাকে সেদিনই পুলিশ স্টেশনে ডাকা হলো জিজ্ঞাসাবাদের জন্য, কিন্তু জানা গেল লিয়াম এসব কথা পুলিশকে আগে বলেছিল। খুনের কথা সে রেগে গিয়ে এমনি বলেছিল। এরিকার সঙ্গে তার সম্পর্কটাই ছিল এমন, তারা কথায় কথায় ঝগড়া করত। সেদিন তারা অ্যান্ড্রুকে নিয়ে তর্ক করছিল, আর রাগের মাথায় কথাটা তার মুখ থেকে বেরিয়ে গিয়েছিল। তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। লিয়ামের কথা ডিটেকটিভ রিচার্ডের কাছে বিশ্বাসযোগ্য মনে হলো এবং কেরিও তার পক্ষ নিলেন, তাই লিয়ামকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু এর পরপরই পুলিশ আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য পেল। তারা সম্প্রতি ল্যাং নামের এক প্রতারককে গ্রেফতার করেছিল, যাকে সেই জেলায় রাখা হয়েছিল। সেখানে জেরেমি নামে এক খুনি বন্দী ছিল। জেরেমি 1 বছর আগে লেনা বোলেস্কিকে খুনের অপরাধে গ্রেফতার হয়েছিল। পুলিশ জানতে পারল জেলে ল্যাং এবং জেরেমির বন্ধুত্ব হয়েছে এবং জেরেমি ল্যাংয়ের কাছে স্বীকার করেছে যে ওই একটা মেয়ে তার শিকার ছিল না। গত 3 বছরে নিখোঁজ হওয়া আরো কয়েকজন মেয়েকে সে খুন করেছে। জেরেমি তার অপরাধের কথা স্বীকার করে একটি চিঠি লিখেছিল, যাতে একটি মানচিত্রও ছিল, যেখানে সে কার লাশ লুকিয়ে রেখেছে, কোথায় লুকিয়ে রেখেছে তার স্পষ্টভাবে সব উল্লেখ করেছিল। যদিও জেরেমি অপরাধী ছিল, কিন্তু সে বুদ্ধিমান ছিল না। ল্যাং তাকে বোকা বানিয়ে সেই চিঠি ও মানচিত্র হাতিয়ে নেয়। এখন সে তার সাজার মেয়াদ কমানোর শর্তে ডিটেকটিভ রিচার্ডের সঙ্গে চুক্তি করলো। রিচার্ড রাজি হলেন এবং চিঠি ও মানচিত্র পেয়ে গেলেন। দুর্ভাগ্যক্রমে এই চিঠিতে মোট 4 জন মেয়ের কথা বলা ছিল, যার মধ্যে এরিকা ও অ্যানার নামও ছিল। পুলিশ মানচিত্র অনুযায়ী লাশ খুঁজতে গিয়ে বাকি মেয়েদের লাশ খুঁজে পেলেও এরিকার লাশ খুঁজে পেল না। কিন্তু অন্যান্য সব তথ্য স্বীকারোক্তির সঙ্গে মিলে যাওয়ায় পুলিশ এরিকাকে মৃত বলে ধরে নিল। তারা ভাবলো হয়তো জেরেমি লাশ লাগানোর স্থান বলতে ভুল করেছে। জেরেমির বিরুদ্ধে নতুন করে মামলা শুরু হলো এবং মেয়েদের বাবা মায়েদের খবর দেওয়া হলো। ডিটেকটিভ রিচার্ড নিজেই ক্যারির কাছে গেলেন বিস্তারিত জানাতে, কিন্তু ক্যারি বিশ্বাস করতে পারলেন না। বারবার বলতে থাকলেন, আমার মন বলছে এরিকা বেঁচে আছে। একজন মায়ের মন কখনো ভুল বলে না। আসলে 3 বছর অপেক্ষার পর ক্যারি এই সত্যকে মানতে পারছিলেন না, কিন্তু সত্য তো সত্যই। এরিকার বাবা ডেভিড মেয়ের স্মরণে একটি ছোট স্মরণসভার আয়োজন করলেন। তার 18তম জন্মদিনে আজ বেঁচে থাকলে এরিকা 18 বছর পূর্ণ করত। সেই অনুষ্ঠানে অ্যান্ড্রু এসেছিল। সবার নজর এড়িয়ে এক কোণে চুপচাপ বসেছিল সে, কিন্তু ক্যারি তাকে দেখা মাত্রই তার দিকে এগিয়ে গেলেন। তার মনে মনে তাকেই তিনি এরিকার নিখোঁজ হওয়ার জন্য দায়ী করতেন। তাকে সামনে পেয়ে সব রাগ উগরে দিলেন ক্যারি। তিনি অ্যান্ড্রুকে হুমকি দিলেন, যদি কোনোদিন জানতে পারি এরিকার নিখোঁজ হওয়ার পিছনে তোমার হাত আছে, তবে আমি তোমাকে ছাড়বো না। এমন অভিযোগ আনবো যে তুমি বাকি জীবন জেল থেকে বের হতে পারবে না। অ্যান্ড্রু ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু সেই রাতে ক্যারির সঙ্গে আরেকটি ঘটনা ঘটল।
গভীর রাতে আবর্জনা ফেলতে গিয়ে তার মনে হলো কেউ তাকে দেখছে, কেউ যেন আশেপাশে আছে। এই কি এরিকা, ভাবলেন কেরি, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিলেন। এত রাতে এরিকা এখানে আসবে কোথা থেকে? এর কিছুদিন পরই আদালতে মামলার শুনানি ছিল। সব বাবা মাকে ডাকা হয়েছিল, কিন্তু এরিকার মামলার শুনানি শুরু হতেই হঠাৎ জানানো হলো এই মামলা প্রযোজ্য নয়, কারণ এরিকা বেঁচে আছে। এরিকা নিজেই প্রমাণ দিয়েছে যে সে জীবিত। যদি সে জীবিত থাকে তবে গত 3 বছর কোথায় ছিল, কেনই বা আগে এলো না? এরিকার সামনে এখন হাজারো প্রশ্ন, যার উত্তর তাকে দিতে হবে। জানা গেল 3 বছর আগে অ্যান্ড্রুর সঙ্গে ব্রেকআপের পর এরিকা অনেক চেষ্টা করেছিল তাকে ভুলে যেতে, কিন্তু সে পারেনি। বাইরে সে খুশি থাকার ভান করত, কিন্তু ভেতরে ভেতরে অ্যান্ড্রুর জন্য ছটফট করত। এক রাতে সে অবশেষে অ্যান্ড্রুর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল। গেমিং পার্লার থেকে বেরিয়ে সে সরাসরি তার বাড়িতে গেল। অ্যান্ড্রু তখন অফিসে ছিল। এরিকা তার বাড়ির বাইরে বসে অপেক্ষা করছিল। গভীর রাতে অ্যান্ড্রু বাড়ি ফিরলে এরিকা তাকে রিকোয়েস্ট করে অন্তত এক রাতের জন্য তাকে ঘরে থাকতে দিতে। সেই এক রাত কখন দিনের আলোয় মিশে গেল তারা জানতেও পারল না। এরিকা আর ফিরে যেতে চাইল না। অ্যান্ড্রু তাকে জোর করলো না, কারণ সেও এরিকাকে খুব মিস করত। কিন্তু 3 দিন পর যখন ডিটেকটিভ রিচার্ড তাদের বাড়িতে এলেন, তখন তারা বুঝলো যে তারা ফেসে গেছে। এবার আর কোনো ক্ষমা মিলবে না। অ্যান্ড্রুকে দীর্ঘ সময়ের জন্য জেলে যেতে হবে। এরিকা বেসমেন্টে লুকিয়ে তাদের সব কথা শুনেছিল এবং ভয় পেয়ে গিয়েছিল। অ্যান্ড্রু যখন বলল তার উচিত ফিরে যাওয়া, তখন এরিকা মানা করলো। সে বোঝালো অ্যান্ড্রুকে ছাড়া সে থাকতে পারবে না। আগের মতোই এবারও সে অ্যান্ড্রুকে নিজের সঙ্গে থাকতে চাপ দিল। আসলে এই জীবন তার ভালো লেগেছিল। সে তো অ্যান্ড্রুর সঙ্গে এমন একটি ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, আজ কেন নয়? তারা দুজন দুজনকে ভালোবাসে, তবে কেন বাইরের কেউ তাদের আটকাবে? এরিকা ঠিক করলো সে এই বাড়িতে লুকিয়ে থাকবে, কখনো বাইরে বেরোবে না। অন্তত কিছুদিনের জন্য হলেও তারা একসঙ্গে থাকতে পারবে। অ্যান্ড্রু তার ভালোবাসার কাছে হার মানলো এবং এই লুকোনো জীবন মেনে নিল। সত্যি বলতে পরের 1 বছর তারা বেশ সুখে ছিল, কিন্তু কেউ জানতো না যে তারা একসঙ্গে আছে। কিন্তু ধীরে ধীরে এরিকা এই জীবনেও বোর হতে শুরু করলো। সে ছিল স্বাধীন চেতা পাখি। এভাবে বন্দী হয়ে সে খুশি থাকতে পারলো না। তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করলো। তবে ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। এরিকা সাহস পাচ্ছিল না মায়ের সামনে গিয়ে দাঁড়াতে। টিভিতে মাকে কাঁদতে দেখে তার খুব খারাপ লাগতো, নিজের উপর রাগ হতো। কিন্তু এই জীবন সে ছাড়তেও পারছিল না, কারণ সে জানতো একবার যদি সে নিজেকে প্রকাশ করে তার মা তাকে আর কোনোদিন অ্যান্ড্রুর সঙ্গে দেখা করতে দেবে না। নিজেকে নিয়ন্ত্রণে রাখা ছাড়া তার কাছে আর কোনো বিকল্প ছিল না। এর 1 বছর পর এরিকার উত্তেজনা কমতে শুরু করলো। এই বাড়িতেও তার দম বন্ধ হয়ে আসতো। সে নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত হতে শুরু করলো। ওদিকে অ্যান্ড্রুর হতাশা বাড়ছিল। তাদের মধ্যে ঝগড়া হতে লাগলো, বিছানা আলাদা হলো। তবু দিনের শেষে তারা একে অপরের সঙ্গে থাকতে চাইতো এবং নিজেদের সঙ্গে সব মিটমাট করে নিত। অ্যান্ড্রু চেষ্টা করত এরিকাকে খুশি রাখতে। সে জানতো এরিকা কত বড় ত্যাগ করেছে, তাই সে নতুন পোশাক কিনে আনতো, ঘর সাজাতো, এরিকার পছন্দের খাবার রান্না করত। কিন্তু অ্যান্ড্রুর মনে কোথাও একটা ভয় এবং অপরাধ বোধ কাজ করত। হয়তো সেই কারণে সে এরিকার স্মরণ সভায় গিয়েছিল। সে কি এরিকাকে দেখতে গিয়েছিল, নাকি বলতে গিয়েছিল যে তার মেয়ে বেঁচে আছে? সেদিন তার মনে কি চলছিল জানা নেই। তবে কেরে তাকে হুমকি দেওয়ায় সে সেখান থেকে পালিয়ে যায় এবং বাড়ি এসে এরিকার সঙ্গে আবার ঝগড়া শুরু করে। এরিকাকে বলল, যদি তুমি গো ধরে না থাকতে তাহলে এত কিছু হতো না। এখন আমরা কি করব? এভাবে কি জীবনভর লুকিয়ে থাকবো? এরিকা নিজেও জানতো সে বিশাল ভুল করেছে। সে ভেতরে ভেতরে দম বন্ধ হয়ে আসতো। সেই হতাশার বশেই সে একদিন হঠাৎ একটি কাজ করে বসলো। এক রাতে সে লুকিয়ে তার মাকে দেখতে গেল। আসলে সেই রাতে কেরিকে কেউ দেখছিল, সেটি এরিকাই ছিল। কিন্তু অ্যান্ড্রুকে হারাতে না চাওয়ায় এরিকা তার মায়ের সামনে যেতে পারলো না। কিন্তু এর ঠিক পরের দিনই অ্যান্ড্রুর একটি বড় ভুল হয়ে গেল। সে তার এক বন্ধুর সঙ্গে একটি বারে মদ্যপান করতে গিয়েছিল। সেখানে টিভিতে এরিকার খবর চলছিল। নেশার ঘরে অ্যান্ড্রুর মুখ থেকে বেরিয়ে গেল, এরিকা মরেনি, সে বেঁচে আছে এবং আমার সঙ্গেই আমার বাড়িতে আছে। যদিও অ্যান্ড্রু অজান্তেই এই কথা বলেছিল, কিন্তু যখন তার হুঁশ ফিরল তখন অনেক দেরি হয়ে গেছে। সেই বন্ধু পুলিশকে খবর দিল এবং পুলিশও পৌঁছে গেল তার বাড়িতে। ডিটেকটিভ রিচার্ডকে দেখে এরিকা আবার বেসমেন্টে লুকিয়ে গেল, কিন্তু অ্যান্ড্রু নিজের ভয় লুকোতে
করতে পারল না। পুলিশের আগ্রাসী জেরার মুখে সে মুখ খুলতে বাধ্য হলো এবং এরিকা ধরা পড়ল। এটা সেই দিন যেদিন এরিকার মামলার শুনানি চলছিল। তাকে জীবিত দেখে এবং তার মুখ থেকে সব কথা শুনে মানুষজন তাকে ধিক্কার দিল। তার এবং তার পরিবারের অনেক বদনাম হলো। এই পরিস্থিতিতে কেবল কেরি ছিলেন তার ঢাল। তিনি এরিকার সামনে এক ঢাল হয়ে দাঁড়ালেন। হ্যাঁ, তিনি মেয়ের উপর রাগ করেছিলেন, কিন্তু সেই রাগ তার মেয়েকে হারানোর ভয়ের চেয়ে বেশি ছিল না। ওদিকে অ্যান্ড্রুর জেল হলো, তবে এরিকা যেহেতু এখন 18 বছর বয়সী, তাই তার উপর চার্জ কম লাগলো। তার মাত্র 1 বছরের সাজা হলো, কিন্তু পুলিশকে ধোঁকা দেওয়া এবং আদালতের সময় নষ্ট করার জন্য তাদের মোটা অঙ্কের পরিমাণ টাকা জরিমানা দিতে হলো, যা তারা পরিশোধ করলো। 1 বছর পর অ্যান্ড্রু যখন জেল থেকে ছাড়া পেল, এরিকা আবার তার সঙ্গে সেই বাড়িতেই থাকতে শুরু করলো। তবে এবার আর কোনো লুকোচুরি ছিল না, তারা প্রকাশ্যে বাঁচতে পারত। এরিকার পরিবারও ধীরে ধীরে সবকিছু মেনে নিল, কারণ তারা বুঝতে পেরেছিল তাদের মেয়ের সুখই সবচেয়ে জরুরি এবং সেই সুখ কেবল অ্যান্ড্রুই দিতে পারে। তাই অনিচ্ছা সত্ত্বেও কেরিকেও অ্যান্ড্রুকে মেনে নিতে হলো শেষ পর্যন্ত। আর এভাবেই শেষ হয় এই সিনেমার গল্প। এবারে আমি আপনাকে এই মুভির আসল যে চরিত্রগুলো ছিল, মানে যাদের সাথে সত্যিকার অর্থে এই ঘটনাগুলো ঘটেছিল, তাদের কিছু ছবি দেখাচ্ছি। এই গল্পটি নিখোঁজ রহস্যের চেয়েও বেশি কিছু। এটি হলো মা মেয়ের সম্পর্কের টানাপোড়েন আর কিশোরী বিদ্রোহের চরম পরিণতি। কেরি ছিলেন এক উদ্বিগ্ন মা, যিনি মেয়েকে অতিরিক্ত আগলে রাখতে গিয়ে তার কাছে খলনায়িকা হয়ে ওঠেন। আর এরিকা কেবল তার প্রেমকে প্রমাণ করতে এবং মায়ের নিয়ন্ত্রণ থেকে বাঁচতে স্বেচ্ছায় 3 বছর আত্মগোপন করেছিল। এই প্রত্যাশিত মোড়টাই গল্পের আসল আকর্ষণ। মুভিটির বার্তা পরিষ্কার, প্রেমের জন্য নেওয়া অপরিণত সিদ্ধান্ত কিভাবে একটি পরিবার ও প্রশাসনকে নাজেহাল করে। এটি দেখায় যে সব আইনের জটিলতা, তার সামাজিক সমালোচনার শেষেও একটি সন্তানের সুখী একজন মায়ের কাছে শেষ কথা। পুরো ঘটনাটি একটি তীব্র মানসিক দ্বন্দ্বের গল্প, যা প্রমাণ করে কিছু প্রেম জিদের কাছে হার মানলেও কখনো কখনো সেই জিদই সব বাঁধন ভেঙে জয়ী হয়। তবে আপনার কাছে একটি প্রশ্ন, আপনি কি মনে করেন একজন মা হিসেবে তিনি মেয়ের সঙ্গে যে কাজটি করেছেন সেই কাজটি কি ঠিক করেছিলেন? সবসময় চেষ্টা করেছেন তার মেয়েকে বেশি শাসনে রাখতে। যেখানে তাকে সাপোর্ট করার দরকার ছিল, সেখানে তিনি অতিরিক্ত শাসন করেছেন। এই কাজটাকে তিনি ঠিক করেছেন। থ্যাংক ইউ so much for watching these videos. Take love and please wait for next video. Allah Hafiz.